প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভাবছো এই অনুষ্ঠানটা বা এই সেশনটা কিসের জন্য করা হয়েছে। তোমরা ইতিমধ্যেই তোমাদের গার্জিয়ানদের মাধ্যমে তোমাদের স্কুল থেকে একটা নতুন এমসিকিউ প্যাকেজ পেয়েছো, যেটার নাম এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ। এবার তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে হঠাৎ এই প্যাকেজটা কেন, হঠাৎ এই প্রশ্নগুলো কেন, এর উত্তর করলেই বা কি হবে এবং এই প্রশ্নগুলো নতুনই বা কিসে। তোমাদেরকে এক এক করে বলি। এই বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে, সম্ভবত 12ই নভেম্বর, এখন অবধি যা ঠিক আছে 12ই নভেম্বর, দেশ জুড়ে একটা সার্ভে হবে, যে সার্ভেটার নাম ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে দেশের বিভিন্ন প্রান্তের স্টুডেন্টদেরকে প্রশ্ন করা হয় এবং সেই স্টুডেন্টরা সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। সেই উত্তর থেকে বোঝা যায় যে বিভিন্ন সামর্থ্যের ভিত্তিতে, বিভিন্ন সক্ষমতার ভিত্তিতে কোন স্টুডেন্ট কিরকম স্তরে রয়েছে। এবছরের সেই সার্ভেটা আপাতত ঠিক আছে 12ই নভেম্বর 2021 হবে। সেই ন্যাস 2021 কথা মাথায় রেখে তোমাদের জন্য আমাদের রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ করা হয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তোমরা তো ইতিমধ্যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাচ্ছ, তাহলে আবার কেন নতুন করে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ। দুটো কারণে তোমাদের জন্য আমরা এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ করেছি। প্রথমত হচ্ছে যে দেখবে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে এমসিকিউ যেমন আছে, আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, কিন্তু ন্যাসে যে সার্ভে হয়, তার যে কোয়েশ্চেনিয়ারটা হয়, তাতে কিন্তু শুধুমাত্র এমসিকিউ থাকে। তাই আমরা চেয়েছি তোমাদের জন্য এরকম একটা প্যাকেজ যাক যেখানে শুধুমাত্র এমসিকিউই আছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে এমসিকিউগুলো তোমরা পাবে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে, তোমরা লক্ষ্য করে দেখবে এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র যে তোমাদের সিলেবাসের টেক্সট বইয়ের কতগুলো কন্টেন্টের লাইন তুলে প্রশ্ন, এমনটা কিন্তু নয়। এই প্রশ্নগুলো কিন্তু কতগুলো সামর্থ্যের উপর, কতগুলো কম্পিটেন্সির উপর। এবং তুমি একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে কারোর মধ্যে যদি সেই সামর্থ্যটা থাকে, কারোর মধ্যে যদি সেই কম্পিটেন্সিটা অ্যাচিভড হয়, তাহলে কিন্তু সে কোন সিলেবাস, কোন টেক্সট বই, কোন কন্টেন্ট ফলো করলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, সে উত্তরটা দিতে পারবে। এই ধরনের প্রশ্ন আমরা কেন করেছি? কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে ন্যাস 2021 সার্ভের সময়। সেই সার্ভেতে যে প্রশ্ন করা হয় সেটা গোটা দেশে একই রকম প্রশ্ন করা হয়, একই প্রশ্ন। তাই আমরা গতবারের ন্যাসের কথা মাথায় রেখে আমরা এই প্রশ্নগুলো করেছি, যে এক ধরনের এমসিকিউ তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, যে এমসিকিউগুলোর উত্তর দিতে গেলে তোমাদেরকে তোমরা যে আন্ডারস্ট্যান্ডিংয়ের পাওয়ার আছে তোমাদের মধ্যে, সেটা ব্যবহার করতে হবে, এবং তোমরা যে কোনো কিছু বোঝার পর সেটা প্রয়োগ করতে পারো, সেই তারও কিন্তু একটা ইভ্যালুয়েশন, তারও কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের কোয়েশ্চেনগুলো কিন্তু কোনোভাবেই কোনো তথ্যের উপর নির্ভর করে নয়, দে আর নট ইনফরমেশন বেসড। তাদের কিন্তু মূলত প্রশ্নগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড। এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় দুটো ঘটনা কিন্তু তোমাদের মধ্যে খুব ঘটবে। এক, এই প্রশ্নগুলো দেওয়ার সময় তোমার মধ্যে একটা ওয়ার্ড বারবার ঘুরে ঘুরে আসবে, দ্যাট ইজ ওয়াই। কেন? কারণ বিভিন্ন প্রশ্নের মধ্যে দিয়ে এই কেনর উত্তর খোঁজা হয়েছে, বিভিন্ন রকম সাবজেক্টে বিভিন্নভাবে সেটা হয়েছে। আর কিছু কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখবে আরেকটা ওয়ার্ড তোমাদের মধ্যে উঠে আসবে, দ্যাট ইজ হাউ, কিভাবে। অর্থাৎ আমরা এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে যে ধরনের প্রশ্ন রেখেছি তা তথ্য নির্ভর নয়, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেস, অর্থাৎ তোমরা বুঝছো কিনা এবং তোমাদের বোধগম্যতাটা প্রায়োগিক দক্ষতায় রূপান্তরিত হচ্ছে কিনা সেটা দেখা। এবং এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে তোমাদের মধ্যে কিন্তু ওয়াই অ্যান্ড হাউ এই ধরনের ভাবনা আসবে,
কারণ বিভিন্ন কোয়েশ্চেন আসলে হোয়াই আর হাউ এর উপর ভিত্তি করে করা হয়েছে। তাই আমাদের তো আমাদের তরফ থেকে তোমাদের কাছে এটা বলার যে এই প্রশ্নগুলোর উত্তর করার সময় শুধুমাত্র তোমার টেক্সট বইয়ের কন্টেন্টের কোনো ইনফরমেশন খুঁজতে যাওয়ার চেষ্টা করো না, বরঞ্চ এই প্রশ্নটা যে ভাবনাটাকে নিয়ে, যে কনসেপ্টটাকে নিয়ে সেটা বোঝো। এবং একটা কোয়েশ্চেনে, একটা স্টেটমেন্টের তলায়, একটা বাক্যের তলায় দেখবে 4টে করে অপশান আছে। সেই অপশানের মধ্যে কোন অপশানটা আসলে তোমার ভাবনা, তোমার চিন্তা অনুযায়ী ঠিক উত্তরের ঠিক দিকে নিয়ে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। এবং তোমার ভাবনা অনুযায়ী, তোমার চিন্তা অনুযায়ী, তোমার প্রবলেম সলভিং এর কোয়ালিটি অনুযায়ী যে অপশনটা রাইট, তুমি যেমন সেদিকে যাচ্ছ, একই সাথে যেগুলো রাইট নয়, যে 3টে অপশন কারেক্ট নয়, সেগুলো কেন কারেক্ট নয় সেটাও তুমি বোঝার চেষ্টা করো, যে কোনটা কারেক্ট অ্যান্সার এবং কেন কারেক্ট অ্যান্সার, এবং যে 3টে কারেক্ট নয় সেগুলো কারেক্ট নয় কেন। এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা করলে এটা সুবিধা হবে, এই এই যে এই যে ন্যাস হবে বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যেটা হবে, সেখানে হয়তো রাজ্যের সব স্কুল অংশগ্রহণ করবে না, কিছু স্কুল র্যান্ডমলি সিলেক্টেড হবে, তার স্টুডেন্ট অংশগ্রহণ করবে। এমনটা তো হতে পারে যে তুমি সেই র্যান্ডমলি সিলেক্টেড স্কুলের স্টুডেন্ট, তোমাকে সেই ন্যাসে অংশগ্রহণ করতে হলো। সেক্ষেত্রে তোমার এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। আবার এর সাথে আরও একটা ব্যাপার, ধরো তোমার কোনো বন্ধু বা তোমার পরিচিত যারা স্কুলে, তাদের স্কুল হয়তো সেই র্যান্ডমলি সিলেক্টেড স্কুলে হয়নি, কিন্তু তাদেরও একটা দারুণ উপকার হবে। কি হবে? এই প্যাকেজটার মাধ্যমে তারা কি কতটা জানে যে কোনো বিষয়ে, এবং সেই সক্ষমতাটা ঠিক এক্স্যাক্টলি কতটা গোটা দেশের নিরিখে এবং কোনো সামর্থ্যের ভিত্তিতে, সেটা কিন্তু তারা নিজেরাও বুঝতে পারবে। কারণ এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের কোয়েশ্চেনগুলোই কিন্তু সেই কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে যে এটা কোনো সিলেবাস, কোনো রাজ্যের সিলেবাস, তার টেক্সট বুক, তার কন্টেন্ট নয়। যদি আমার মধ্যে সামর্থ্য থাকে আমি কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারবো। So you understand, as of now, NAS 2021 will be held on 12th November this year. NAS is National Achievement Survey. It's such a survey that takes place across the country, and student from every part of the country take part in this survey. To get yourself prepared for this particular survey, we have developed this MCQ adaptation package. Here you will get many MCQs from different subjects, and these MCQs are not information based MCQs. These are basically MCQs which are based on understanding and application. And once you go through the MCQ package, you'll find out these questions are basically content independent and generic questions. And it's important whether you have got the competency. It's not from any information of any content. It's about the competence you have. If you have got the competency, you can answer these questions. And this question might create a sense of thought process that deals with why and how, because why leads to understanding and how leads to application. So this is why these questions are basically based on understanding and application. So the word why and how will come to your mind time and again. These questions, this package would help you to get prepared from NAS, and at the same time it will create such a provision that any student doing this particular package will have a sense of learning empowerment, because she or he will have to use critical thinking, problem solving while answering this particular MCQ adaptation package, right? In today's session, this is a general just discussion regarding this package, and in today's session I have along with me my colleague Mr. Anindra Sengupta. I have along with me Mr. Rudra Shekhar Shah
and myself, Ratul Go. We are from Expert Committee on School Education, Department of School Education, Government of West Bengal. We have just discussed about the general issues regarding NAS and this MCQ adaptation package. Now, Mr. Sengupta and Mr. Shah will talk about the MCQs which are specific to different subjects. Mr. Shah will talk about language, that is Bengali, and Mr. Sengupta will talk about English. আমাদের এই আলোচনায় আমরা প্রাথমিকভাবে বলে নিয়েছি ন্যাস কি এবং এবং এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা তোমাদেরকে কিভাবে সাহায্য করবে। আমি রাতুল গুহ, আমার সঙ্গে অনিন্দ্য সেনগুপ্ত এবং রুদ্রশেখর সাহা, আমরা তিনজনই বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটির সদস্য। আমরা এই ডিসকাশনে তোমাদের সাথে জেনারেল আলোচনার সঙ্গে সঙ্গে বাংলা এই বিষয়ে এবং ইংলিশ এই বিষয়ে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে কিভাবে কোয়েশ্চেনগুলো রাখা হয়েছে এবং তোমরা কিভাবে ভাবলে, কোন ডিরেকশানে ভাবলে এই প্যাকেজটার যে কোয়েশ্চেন আছে তার উত্তর করতে সুবিধা হবে তাই নিয়ে আলোচনা করবেন। আমি প্রথমেই রুদ্রবাবুকে অনুরোধ করব যে বাংলার ক্ষেত্রে, এই বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিভাবে এই কোয়েশ্চেনগুলো সেট করা আছে সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমরা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যারা রয়েছো তারা অষ্টম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী। এর মধ্যে তোমরা যে ধরনের পাঠ্যপুস্তকগুলো পড়েছো তা থেকে তোমাদের একটা কাম্য সামর্থ্যে তোমরা পৌঁছেছো এবং নানান সামাজিক ক্ষেত্রের প্রসঙ্গ পড়ে এবং তোমাদের দৈনন্দিন জীবনচর্যায় অজস্র শব্দ তোমরা যেমন ব্যবহার করো তেমন শেখো। সেক্ষেত্রে ভাষার ব্যবহারে তোমরা একটা সাবলীলতা অর্জন করেছো, এটাই প্রত্যাশিত। এবং যেটা তোমাদের রাতুল স্যার বলেছেন যে যে প্রশ্নপত্র তৈরি হয়েছে, এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী যা তোমরা পেয়েছো, তার পরিচিতি এবং অনুশীলন। পরিচিতিটা এই কারণে জরুরি যে পাঠ্যপুস্তক নির্ভর যে প্রশ্নপত্র, তাতে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন সেটা মূলত নলেজ বেসড, যেগুলো তোমরা প্রত্যক্ষ সংযোগের ফলে সে সমস্ত পাঠ্যের সঙ্গে সেই পাঠ্য বিষয়, সেই গদ্য, কবিতা, প্রবন্ধ, নাটক বা ব্যাকরণ অংশের যা কিছু তোমাদের পাঠ্য রয়েছে তার থেকে সরাসরি সেই প্রশ্নপত্রে গৃহীত হয়েছে। বিভিন্ন ক্লাসের পরীক্ষায় তো বটেই, গত বছর দেড়েকের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা পেয়েছো তাতেও সেই একই রীতিতে সেই প্রশ্নপত্রগুলো সজ্জিত রয়েছে। কিন্তু এই যে ন্যাস বা যে জাতীয় পারদর্শিতার সমীক্ষা, তার যে প্রস্তুতি পর্বের যে অনুশীলন এবং যে চর্চা, সেখানে কিন্তু এই অনুচ্ছেদগুলো বা কোথাও দেখবে কোনো পোস্টার ব্যবহৃত হয়েছে, কোনো চার্ট ব্যবহার হয়েছে, কোনো বিষয়ের ক্ষেত্রে দেখবে কোনো ডায়াগ্রাম ব্যবহৃত হয়েছে, সেগুলো কিন্তু সরাসরি তোমাদের পাঠ্যপুস্তকে নেই। অর্থাৎ একটা অপরিচিত ক্ষেত্রের কথোপকথন, সংলাপ, কোনো পোস্টার বা কোনো গদ্য তোমাদের জন্য এখানে উপস্থাপিত হয়েছে, যেটা তোমাদের পূর্ব ধারণা এবং নতুন যে চিন্তাটা তোমরা এই পাঠটা পড়ে করছো তার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করবে। সেখানে যেমন জ্ঞানের বিষয় রয়েছে তেমন বোধের বিষয় রয়েছে। জ্ঞানের বিষয়ের যে প্রশ্নগুলো সেগুলো সরাসরি যে উত্তরে সেই প্রশ্নগুলোকেই তোমরা খুঁজে পাবে অপশনের মধ্যে, সেটা কিন্তু নয়। কখনো যে চারটে বিকল্প দেওয়া হয়েছে সেই চারটে বিকল্প দেখে যে পাঠটা তোমরা পড়েছো, যে অনুচ্ছেদগুলো তোমরা পড়েছো, তা থেকে তোমাকে অনুমান করে নিতে হবে। তোমাদের বোধকে কাজে লাগিয়ে সেই প্রজ্ঞার সাহায্যে তোমাদেরকে এই উত্তরে পৌঁছতে হবে। যদি উত্তর পেয়ে পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তোমরা তখন কি করবে?
তখন তোমরা সেই যেই প্রসঙ্গটা রয়েছে ব্যাকরণের ক্ষেত্রে বিশেষত সেই অধ্যায়টা, যেমন ধরো অষ্টম এবং দশম এই দুটো শ্রেণীতেই দেখবে ধ্বনি পরিবর্তন, সমাস, এই সমস্ত থেকে প্রশ্ন রয়েছে। যদি সরাসরি সেই প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হয় তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে যে কোথায় একটা ঘাটতি থেকে যাচ্ছে। তোমাদের কাছে সুযোগ থাকছে সেই পাঠ্য বইয়ে সেই অধ্যায়ে যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, কিন্তু এই অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ তুমি পাচ্ছ না। সেক্ষেত্রে তোমাকে সেই অনুচ্ছেদটি আরেকটু অভিনিবেশের সঙ্গে খুব মনোযোগ দিয়ে কোন বোধ তার মধ্যে দিয়ে দীপ্ত হয়ে উঠছে সেটা তোমাকে একটু বুঝে নিতে হবে। তারপরে প্রশ্নের উত্তরগুলো করার ক্ষেত্রে তোমাকে অগ্রসর হতে হবে। আর যদি তাতেও তোমাদের অসুবিধা হয় তখন সরাসরি নিজেদের স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা তো রইলেনি, হয় তাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আর যদি সেক্ষেত্রেও কোনো অসুবিধা তৈরি হয় তোমরা বাংলার শিক্ষা দূরভাষেতে যেভাবে ঠিক টোল ফ্রি নাম্বারে ফোন করে রাজ্য জুড়ে যে সমস্ত দিদিমণি মাস্টারমশাইরা বিভিন্ন স্কুলের তোমাদের সম্পূর্ণ অপরিচিত তারা, কিন্তু তোমাদেরকে সাহায্য করার জন্য তোমাদের পাশে দাঁড়ানোর জন্য তারা সকলেই মুখিয়ে আছেন। তাদের সঙ্গে তোমরা পরিচিত হবে, তোমাদের সমস্যাটার কথা তোমরা জানাবে, তিনি সমাধান দেওয়ার পাশাপাশি কিভাবে তোমরা সেই সমাধানে পৌঁছবে সেই পথটুকু তিনি তোমাদেরকে দেখিয়ে দেবেন। এই মুহূর্তে তোমাদের যেটা কাজ তোমরা পেয়ে গেছো ইতোমধ্যে, তোমাদের অভিভাবক অভিভাবিকারা স্কুল থেকে সেই প্রশ্নপত্র নিয়ে এসেছেন, পোর্টালেও সেই প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তোমরা সেই প্রশ্নগুলো দেখো। অষ্টম শ্রেণীতে 30টি এবং দশম শ্রেণীর ক্ষেত্রে 35টি, 5টি করে প্রশ্ন আছে প্রত্যেকটি ভাগে। তাহলে অষ্টম শ্রেণীতে 6টি এবং দশম শ্রেণীতে 7টি ভাগ রয়েছে। এই 7টি ভাগে 5টি করে প্রশ্ন এবং প্রতি প্রশ্নের 4টি করে বিকল্প। তোমরা দেখবে এই বিকল্পগুলো কিন্তু অত্যন্ত অন্য ধরনের, অর্থাৎ খুব কাছাকাছি আপাত দৃষ্টিতে, যেহেতু পাঠগুলো তোমাদের কাছে নতুন এবং তোমরা অনেকটা উঁচু ক্লাসে পড়ো, ছোটদের থেকে তোমাদের পাঠ অনেক বড় এবং সেটা অনেকটাই তোমাদের বয়স উপযোগী হওয়ার কারণেই একটু জটিল হয়ে পড়েছে। তোমরা সেটার অর্থ বোঝার চেষ্টা করো। আর এই অপরিচিত পরিবেশের কথাবার্তা যে তোমরা বুঝবে এবং তাতে ঘটনাক্রম কিভাবে এগিয়েছে এবং কিভাবে এই টেক্সটটা জটিল হয়ে গেছে এবং তোমাদের চিন্তা ভাবনার অবকাশ সেখানে থাকছে এবং কিভাবে বিভিন্ন চরিত্রগুলো সেই টেক্সটের মধ্যে কাজ করছে, হ্যাঁ, কোন কোন ভাব সেই লেখার মধ্যে দিয়ে ফুটে উঠছে, হ্যাঁ, এবং পরপর যে ঘটনাগুলো ঘটছে এবং পরপর যে ভাবগুলো সেখানে অদ্ভুত একটা জালের মতো ছড়ানো রয়েছে। একটা সুতো ধরে টানলে, হাতল ধরে টানলে যেরকম গোটাটা জাল গুটিয়ে আসে, অনেক টেক্সটের ক্ষেত্রে দেখবে এমন কিছু কি ওয়ার্ড থাকে যেইগুলোকে যদি তুমি চর্চা করো, যেগুলো নিয়ে ভাবো, তাহলে দেখবে সমস্ত লেখাটাই তোমার কাছে তার অর্থটাকে ক্রমশ পরিষ্কার করে দিচ্ছে। দু একটা উদাহরণ তোমাদের দিই। যে প্রথম যে টেক্সটটা, এটা একটা জীবনীমূলক রচনা, তোমরা ইতোমধ্যে অনেক পড়েছো। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে এটা রয়েছে যে তার কবিতার বিষয় ভাবনায় যথেষ্ট বৈচিত্র্য ছিল। উদ্ধৃতাংশে যার কথা বলা হয়েছে তিনি হলেন সুচরিতা দেবী, কুসুম কুমারী দেবী, বাসন্তী দেবী এবং সারদা দেবী। এই যে চারজনের নাম রয়েছে, এরা চারজনেই কিন্তু নিজের নিজের ক্ষেত্রে বিরাট সাংস্কৃতিক ভূমিকা পালন করে গেছেন। এদের অনেকের কথা এই টেক্সটেই রয়েছে, যে আর একজনের নাম রয়েছে তিনি কিন্তু এই টেক্সটের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। সুতরাং এই যে প্রশ্নটা, এর থেকে তোমরা এই চারজনের সম্বন্ধেই জানার একটা অবকাশ পাচ্ছ। এই মুহূর্তে হয়তো তুমি সেটা নিয়ে চর্চা করতে পারবে না, কিন্তু এই অভিনিবেশ চর্চার এই অভিমুখটাকে কখনো হারিয়ে ফেলো না। হয়তো এই প্রয়োজনটা একদিন শেষ হয়ে যাবে এই পরীক্ষার, কিন্তু জীবনের প্রস্তুতিতে অনেকখানি তোমাকে এই বিষয়টা এগিয়ে দেবে। যেমন ধরো ব্যাকরণের একটা প্রশ্ন, যে কাব্যবোধ, এটা তো একটা সমাসবদ্ধ পদ,
ঠিক এইরকমই সমাসবদ্ধ পদের একটা উদাহরণ যে 4টে বিকল্প দেওয়া আছে তার থেকে খুঁজে নিতে হবে। 6 নম্বর প্রশ্নটায় দেখবে একজন লেখক, যিনি সেলিম আলীর একটা আত্মজীবনীর অংশ এখানে রয়েছে অনুদিত, কিন্তু সেখানে লেখকের মনোকষ্টের যে 4টে কারণ দেখানো হয়েছে, এই 4টের যে কোনো একটা কারণেই তার মনে কষ্ট হতে পারে, কিন্তু কি ঠিক সেই কারণটি যার জন্যে এই অনুচ্ছেদে তার দুঃখ প্রকাশ পেয়েছে, এইটা তোমাকে খুঁজে নিতে হবে। তারপরের প্রশ্নটাই দেখবে ধ্বনি পরিবর্তনে একটা আছে যে সন্ধ্যা থেকে সন্ধে শব্দটা, এই শব্দটা এখানে নেওয়া আছে, কিন্তু এই পাঠটুকুর মধ্যে এমন কিছু শব্দ আছে যার থেকে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটা এক্ষেত্রে ব্যবহার হচ্ছে তুমি জানতে পারবে। এই প্রশ্নটা তো ন্যাসের প্রশ্ন নয়, এটা একটা অনুশীলন, একটা চর্চার পরিসর তোমার সামনে রেখেছে। এবার থেকে এই দীক্ষাটা তুমি নাও, এই মনের মধ্যে এই ভাবনাটাকে তুমি সঞ্চারিত করে নাও। এবার থেকে যেই অংশটা আমি পড়ব, যেখানে যেটাই আমি দেখব, সেটা সবটুকু তার থেকে যা কিছু শিক্ষণীয়, যেটা আমার বয়স উপযোগী এবং আমি যে কাঙ্ক্ষিত মানে পৌঁছবো বলে আশা করা হয়, সেই জায়গায় পৌঁছতে গেলে আমার কিভাবে আমি এটার চর্চা করতে পারি, সেই লক্ষ্যে তোমাকে এগিয়ে যেতে হবে। যেমন ধরো, অনেক বিশিষ্টার্থক শব্দ তো আমরা ব্যবহার করি। এই চোখের মণি কথাটির বিশেষ অর্থ হলো 10 নম্বর প্রশ্নে, এটা কি চক্ষুশূল? হয়তো এই শব্দটা নতুন, আমি লিখে নেব, আমি জানতে চাইবো যে এই শব্দটা কি অর্থ। হয়তো আমি টেক্সটটা পড়ে একটা আন্দাজ করতে পারছি, আমার সেই আন্দাজের সঙ্গে কি এই নিচের কোনো কথাটা মেলে, সেটা আমি একটু দেখে নেব যে চোখের মণি কি খুব দামি বা মূল্যবান কিছু বোঝায়, নাকি একটা মোহ কথা বোঝাচ্ছে, নাকি অসম্ভব প্রিয়, সেইভাবে কথাটা আসছে। তারপরের প্রসঙ্গটা দেখো, দশাবতার তাস, এটা একটা বিখ্যাত বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়টা, যেটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরেই এই দশাবতার তৈরি হয়, দশাবতার তাস। কিন্তু বিষ্ণুর দশাবতারের কথা আমরা জানি, আমরা অনুসন্ধান করব যারা জানি না যে বিষ্ণুর 10 অবতার কে কে, সেখানে খোঁজার চেষ্টা করব যে 10 অবতার তো 10 জন অবতারের কথা বলে, কিন্তু দশাবতার তাসে তো 12 জন অবতার রয়েছে, এবং তাদের 10টা করে তাস নিয়ে মোট কটা তাস এখানে রয়েছে। তাহলে এমন কে আছে এই তালিকার মধ্যে যিনি সেই বিষ্ণুর 10 অবতারের মধ্যে নেই? এইভাবেই কিন্তু এই প্রশ্নের, অর্থাৎ এই এই একটা প্রশ্ন, তার 4টে বিকল্প, কিন্তু এর পরিধিটা কিন্তু এখানেই আবদ্ধ নয়। একটা ঘাসের ডগায় শিশির বিন্দু পড়ে থাকে, কিন্তু তার উৎসটা কিন্তু আকাশ। অর্থাৎ এই বড় পরিসরটা কিন্তু তোমাকে এই অভ্যাসের ক্ষেত্রটা এনে দিয়েছে, এই প্রশ্নগুলো তার চর্চার যে অবকাশ সেইটা রেখেছে। যেমন ধরো, কবি প্রসিদ্ধি শব্দের অর্থ কি? সাধারণভাবে কবি প্রসিদ্ধি শব্দের অর্থ কবির কল্পনা, কিন্তু এই বিশেষ ক্ষেত্রে তিনি কবি প্রসিদ্ধি লাভ করেন, এর অর্থ তিনি কবির কল্পনা তো লাভ করতে পারছেন না, তিনি কবি হিসেবে খ্যাতি অর্জন করছেন। অর্থাৎ এমন অনেক শব্দ থাকে যেগুলো বিশেষ ক্ষেত্রে, যেমন ভাবে সেটা নাউন না অ্যাডজেক্টিভ, সেইটা নিয়ে একটা সমস্যা, তার প্রয়োগে সেটা আলাদা হয়ে যায়। সেই রকম শব্দের অর্থ কিন্তু অনেক সময় তার প্রয়োগে আলাদা হয়ে যায়। অমনোযোগী শব্দের ব্যাসবাক্যটি কি হবে সেটা সে যেমন সমাসের জ্ঞান থেকে লিখতে পারবে। পাষণ্ড পীড়ন পত্রিকা প্রকাশের উদ্দেশ্যটা কি ছিল, একটা অন্য সময়, একটা ঈশ্বর গুপ্তের সময়, সেখানে সামাজিক পরিস্থিতি কেমন, সেখানকার সাংস্কৃতিক আবহ কেমন, একটা সম্পূর্ণ অপরিচিত পরিবেশের, একটা অপরিচিত সময়ের কথা আমি পড়ছি, এবং আমার সেই যে চিন্তা, আমার যে মনন, সেটাকে কাজে লাগিয়ে আমি এই প্রশ্নে রেসপন্ড করছি, এর মূল্য কিন্তু কম নয়। এইভাবে কোথাও সমার্থক শব্দ, কোথাও কোনো শব্দের বিশেষণের রূপ, কোনটি অব্যয় পদ নয়, বা কোনটিতে পণ্ডিত রবি শঙ্করের কথা, কোনটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা জানছি। এবং ভাগ 6 যেটা রয়েছে ক্লাস 8-এ, কন্যাশ্রী প্রকল্প, তোমরা জানো শুধু ভারতে তো নয়, বিশ্বজুড়ে অভিনন্দিত যে প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পে যে আর্থিক সাহায্য দেওয়া হয়
তার যোগ্যতা মান কি কি, এবং এটা পেতে গেলে যেসব নথি জমা দিতে হবে এবং কোথায় যোগাযোগ করতে হবে সেই সংক্রান্ত একটি পোস্টার এখানে রাখা হয়েছে এবং সেই সংক্রান্ত প্রশ্ন সেখানে রয়েছে। এটার একটি উদ্দেশ্য তো এইটার নানান রকম বিধি নিয়ম সম্বন্ধে জানা, কিন্তু এই ধরনের যে সমস্ত প্রকল্প বা পোস্টার বা চার্ট বা মডেল তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তোমরা দেখে থাকো, সেইগুলো সম্বন্ধে তোমরা উৎসাহিত হবে এবং তোমার জানার অবকাশ কোনটি, কোনটা তোমার জানা প্রয়োজন সেটা তুমি খুঁজে নেবে এবং ঠিক তথ্যগুলোকে নিজের প্রয়োজনে তুমি ব্যবহার করতে পারবে। অথবা একটা বৃহত্তের যে আয়োজন, সেই সম্ভাবনাকে কিন্তু এই প্রশ্নপত্র রেখেছে। দশম শ্রেণীর ক্ষেত্রে একই রকম, সেখানে পাঠগুলো আগেই তোমাদের বলেছি আর একটু জটিল, সেখানে আরো একটু বেশি চরিত্র, সেখানে আর একটু জটিল ভাবনার বিষয় এসেছে। যে একটা পাখি শব্দ যেটা আমরা প্রতিদিন দেখি বা প্রতিদিন নিজের অজান্তেই কতবার উচ্চারণ করি, কিন্তু যখন বাংলা শব্দ ভান্ডারের নিরিখে আমি ভাববো তখন এটি একটি তৎসম শব্দ নাকি তদ্ভব নাকি দেশি নাকি বিদেশি শব্দ। পাখি দেখার আনন্দের সাথে সাথে পাঠের এই আনন্দটা আমাদেরকে, এই চর্চার আনন্দটাও কিন্তু আমাদেরকে নিতে হবে। কাদা দিয়ে যারা বাসা বানায় তাদের অধিকাংশই আফ্রিকার নাকি লাতিন আমেরিকার নাকি অস্ট্রেলিয়ার নাকি হিমালয় অঞ্চলে। কি অপূর্ব দেখো একটা ভূগোলের জ্ঞান এবং বিচিত্র নানান দেশের বহুবিধ পাখির বাসা বানানোর যে কৌশল, তারা কেন তাদেরকে বাসা বাঁধতে হয়, তালচোচ পাখির বৈশিষ্ট্যই বা কি, কিংবা মাটিতে গর্ত করে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতম কোন পাখিটা, বা ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা কোন কারণে তৈরি করে, এগুলো পড়ে শেখার পাশাপাশি পড়ে বোঝারও ব্যাপার আছে। বোঝার পাশাপাশি সেই সব পাখিদের প্রতি মনের মধ্যে একটা মমত্ব বোধ তৈরি হবে, যাতে এই পাখিরা কোনোদিন পৃথিবী থেকে হারিয়ে না যায়। যারা হারিয়ে গেছে তাদের জন্য দুঃখ থাকবে আমাদের মনে। অর্থাৎ একটা বড় পার্সপেক্টিভে ভাবা, একটা বড় ক্যানভাস কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেটা 30টা বা 35টা প্রশ্নের সংখ্যার মধ্যে মনের এই উৎসাহকে যে আটকে রাখা যায় না, এটা তোমরা ছাড়া আর কারা ভালো বুঝবে বলো। তা বাইবেলের কেরি সাহেব যখন বাইবেলের বাংলা অনুবাদ করছেন, এখানে বাইবেলের শব্দটা আন্ডারলাইন করা আছে, এটি কোন কারকের উদাহরণ। সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ, বা স্বাগত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়। তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমরা জানো যে সন্ধি বিষয়টা কিন্তু তোমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত নয়, কিন্তু যে কম্পিটেন্সি, যে দক্ষতা তোমরা ইতোমধ্যে অর্জন করেছো এবং দশম শ্রেণীতে এসে যে দক্ষতা তোমাদের অর্জিত হচ্ছে, তার মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো আবর্তিত হয়েছে। সুতরাং এটা এমন নয় যে শুধু দশম শ্রেণীর বিষয় এখানে পাবে, কখনো অষ্টম কখনো নবম শ্রেণীর বিষয়ও এর মধ্যে এসেছে। জ্ঞান কিন্তু কোনো ছোট্ট একটা সীমার মধ্যে আবদ্ধ নয়। আমি দশম শ্রেণীতে পড়ছি মানে আমি নবম বা অষ্টমকে ভুলে গিয়ে বা অস্বীকার করে দশমে পড়ছি না। এই পূর্ববর্তী ক্লাসের যে সামর্থ্য তুমি অর্জন করে এসেছো এবং এই ক্লাসে করছো, অর্থাৎ চশমা শব্দটি একটি ফরাসি শব্দ নাকি তুর্কি শব্দ না সংস্কৃত শব্দ, দেশি শব্দ, এটা যদি আমি জানি ভালো কথা, কিন্তু ঠিক অপশনটা খুঁজে নেওয়ার পরও দেখবে 3টে বিকল্প পড়ে আছে। আমি চট করে দেখে নেব যে ফরাসি শব্দের কয়েকটি বিকল্প আমি একটু দেখে রাখি তো কি কি শব্দ ফরাসি শব্দের তালিকাভুক্ত, কোন কোন শব্দ তুর্কি শব্দ। বাংলা শব্দ ভান্ডার এইভাবেই তো একটা শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়, নানা ভাষার শব্দ এসে মিশেছে, সেটা বাংলা হয়ে গেছে। সেভাবে সংস্কৃত এবং দেশি শব্দেরও কিছু উদাহরণ আমি দেখে নিই। তারপরে দেখবে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাসটা কত সংক্ষেপে কি চমৎকার ভাবে সেখানে বর্ণিত হয়েছে, যেটা তোমরা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে সেখানে তোমরা এই বিষয়টা আরো বিস্তারিত জানবে। আপাতত এই স্তর থেকে, এই অংশ থেকে, এই স্তরটিকে নিয়ে যে সব প্রশ্ন, তার উত্তর করতে তোমাদের অসুবিধা হবে না, যেটা রাতুল স্যার তোমাদের বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, যে তাতে তোমাদের মনোযোগকে তোমরা নিবদ্ধ করো, তোমরা বিষয়টা নিয়ে ভাবো
এবং যদি তোমরা সেটা বুঝতে পারো তাহলে তোমাদের প্রয়োগ করতে অসুবিধা হবে না। এই আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন, এই দুটো শব্দ, আর তোমরা জানো যে সব থেকে কঠিন যেই বিষয়টাকে অর্জন করা একটা 7 লেটার ওয়ার্ড, সেটা হলো সাকসেস। এই সাকসেস যে 7 লেটার মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এই সাকসেস তোমার কাছে সহজে ধরা দেবে যদি তুমি সেই চর্চা, সেই মেধা, সেই অন্বেষণ, সেই ভালোবাসা এবং সেই অধিকার নিয়ে একটা বিষয়ের ক্ষেত্রে অগ্রসর হও। অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। এইবার ইংরেজিতে যাওয়ার আগে তোমাদেরকে আর একটা বিষয় তোমাদেরকে বলে নি। সেই বিষয়টা এরকম প্রশ্ন তোমরা আগে কখনো মুখোমুখি হওনি, তোমাদের প্রশ্নপত্রের যে আদল, সেই আদলের এটা বাইরে। এর আগে তোমরা কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে জেনেছো। 10ম শ্রেণীর ক্ষেত্রে ভাগ 7-এ এই নিচে দেওয়া অংশটি পড়ো, বলে দেখবে একটা নতুন চালু হওয়া একটা শিক্ষা ঋণ প্রকল্প নিয়ে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডটি কারা এটি পাওয়ার যোগ্য, এই প্রকল্পের সুযোগ সুবিধা, কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, কিভাবে এবং বিস্তারিত জানতে কোথায় আবেদন করতে হবে, এবং যে কোনো প্রয়োজনে যে টোল ফ্রি হেল্পলাইন নম্বর, সেটাও এখানে দেওয়া রয়েছে। এখানে সেই একই বক্তব্য। তোমরা এইটা দেখে এই প্রশ্নগুলোর চর্চা করে নিজেদের চোখ আর কানকে খোলা রাখো। চারিদিকে এমন অজস্র উপাদান তোমাদের সামনে ছড়িয়ে আছে, যেগুলো থেকে তোমাদের সংবেদনকে তোমরা আরো ঋদ্ধ করবে, তোমাদের দৃষ্টিকে তোমরা আরো প্রসারিত করবে, তোমাদের জ্ঞানকে তোমরা আরো উন্মুক্ত করতে পারবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রুদ্রদা। তোমাদেরকে রুদ্র স্যার যেটা বললেন, তার যে কোয়েশ্চেনের মধ্যে তোমরা রিডিং কম্প্রিহেনশনের জায়গা আছে, সাহিত্যের অনুভূতির জায়গা আছে, ভাষা চর্চার জায়গা আছে, এই সবটা মিলিয়ে একটা মিশেল, এবং একটা একটার সাথে যেটা বলছিলেন যেটা বুনআউট হয়ে আছে, যে একটা একটার সাথে ইন্টারলিঙ্ক। তোমরা একটা টেক্সট করতে করতে, একটা কম্প্রিহেনশন করতে করতে, সেখান থেকে কিছু প্রশ্ন, তার সাথে লিঙ্ক আরেক জায়গায় পাবে, একটা অদ্ভুত উন্মোচিত হবে। এই প্রশ্নটা তোমাকে আরো প্রশ্নের জায়গা, আরো কম্প্রিহেনশনের জায়গা উন্মোচিত করবে। একটা পার্টিকুলার হয়তো প্যাসেজ থেকে তুমি 5টা প্রশ্নের উত্তর দিলে বা 6টা প্রশ্নের উত্তর দিলে, কিন্তু তোমার মনেও আরো নতুন প্রশ্ন ওই প্যাসেজ থেকে হয়তো আসবে, এবং তুমি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার নিজেকে চেষ্টা করবে। এবং একই সাথে তোমাদের রুদ্র স্যার একটা কথা বলেছেন যে সমাধানটা গুরুত্বপূর্ণ, উত্তর তো কোনটা রাইট অপশন দিতেই হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন পথে ওই সমাধানটা এলো, কোন ডিরেকশনে। দ্য রোড ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ডেস্টিনেশন। তুমি সমাধানটা পাচ্ছ, উত্তরটা পাচ্ছ, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু কোন ভাবনা, কোন পথ, কোন ডিরেকশন, কি ধরনের ফোকাস তোমাকে উত্তরটা পৌঁছে দিল, এই পৌঁছানোটাও অতি গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ রুদ্রদাকে, এবং আমি আশা করব এই এই প্রশ্নগুলোর চর্চা করতে করতে তোমাদের একটা ধরনের শিখন সমৃদ্ধি আসবে, লার্নিং এম্পাওয়ারমেন্ট হবে, এবং তোমাদের আরো বৃহত্তর জানার ক্ষেত্র প্রস্তুত হবে। এই ভাবনা থেকেই আমি এবার তোমাদের অনিন্দ্য স্যারের কাছে আসবো, যে ইংলিশে এই যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বেস করে কোয়েশ্চেন হচ্ছে, শুধুমাত্র একটা কোনো টেক্সটেই আটকে থাকছে না, সেখানে প্রায়োগিক দিকগুলো আছে, যে ইংলিশে এই ব্যাপারটা রিফ্লেকশন কিভাবে হয়েছে, মানে হাউ ডু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন গেট রিফ্লেক্টেড ইন ইংলিশ কোয়েশ্চেন। অনিন্দ্য, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা 1 বছরের বেশি সময় ধরে বাড়িতে আটকে আছো, এবং সেই মতো তোমরা ভার্চুয়াল মোডে ক্লাস করছো। Now is the time when you have to sit for an exam. It's not an exam, rather it is a survey. একটা সার্ভে করা হবে। এই সার্ভে is on what? Is on the competencies. অর্থাৎ ক্লাস 10-এ ইংলিশে একটা টেস্ট হবে on certain competencies that are absolutely necessary for students of class 10. অর্থাৎ ক্লাস 10-এ পড়লে সেইটার যে যা শেখানো হবে, তার ফলে
ইংরেজি শিখলে পরে যে কিছু সামর্থ্য হবে, কিছু কম্পিটেন্সিস ডেভেলপড হবে। এই কম্পিটেন্সি অনুসারে একটা কোয়েশ্চেনেয়ার হচ্ছে। দিস কোয়েশ্চেনেয়ার ইজ লাইক that comes in NAS, that is National Achievement Survey. National Achievement Survey একটা সার্ভে যেটা বেসড অন কম্পিটেন্সিস। যেহেতু বেসড অন কম্পিটেন্সিস, therefore it is not directly related to any particular state board. সমস্ত স্টেট বোর্ড অ্যাক্রস দ্য কান্ট্রি, সমস্ত স্টেট বোর্ডে একটা এই ক্লাস 10-এ এই পার্টিকুলার কম্পিটেন্সিসগুলো থাকে। তো এটা টেক্সট রিলেটেড নয়, অর্থাৎ তোমার যে পাঠ্য বইটা ক্লাস 10-এর যে পাঠ্য বই, যেমন আমাদের এখানকার স্টেট বোর্ডে ব্লেস হচ্ছে পাঠ্য বই, টেক্সট বুক, তার থেকে যে কোয়েশ্চেন আসছে তা কিন্তু না। ইট ইজ রিলেটেড অন সার্টেন কম্পিটেন্সিস। কিরকম কম্পিটেন্সিস? অলরেডি তোমরা এটার ব্যাপারে একটু জানো, লাইক দ্য কম্পিটেন্সিস, যেমন whether you have the reading comprehension skill. Reading comprehension মানে হচ্ছে whether you can do scanning or skimming or intensive reading or extensive reading. অর্থাৎ কেমন কোনো কোয়েশ্চেন এলো যেখানে টেক্সটটা পড়ে স্ক্যান করে তার যে আনসারটা খুঁজে বার করা, তার যে কি বলতে চেয়েছে বক্তব্য সেটা বার করা, বা টেক্সটের একটা একটা প্যাসেজ দিল, সেইটা কি একটা সম্ভাব্য টাইটেল কি হতে পারে, এটা একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ। এরকম ধরনের, দ্যাট ইজ কল্ড an idea about the passage that leads you to decide যে এই প্যাসেজটা এরকম ধরনের টাইটেল হতে পারে। তো এরকম ধরনের কম্পিটেন্সি এটা বেস্ট কোয়েশ্চেন। ক্লাস 8-এ কিন্তু ইংরেজি কোনো টেস্ট হচ্ছে না, এটা শুধুমাত্র ক্লাস 10-এ হচ্ছে। There will be around 35 questions that will come in class 10. As the earlier teachers have told you that not in all schools, সব স্কুলে যে সমস্ত স্টুডেন্টদের এই টেস্ট হবে তা কিন্তু নয়। কিন্তু why are you then preparing for it? কেন এটার জন্য প্রিপেয়ার করছো? কেনই বা এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা দেওয়া হয়েছে তোমাদের? সো দ্যাট অ্যাজ ইউ ওয়ার্ক দেম আউট, এই যে যত এইটাকে করবে, যত এটা সলভ করবে, each of you will gain some experience and develop some learning competencies. অর্থাৎ শুধু ন্যাসের জন্যই নয়, নিজেরাও কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমাদের যে শেখার যে সক্ষমতাটা সেটা গ্রো করবে। এইটা কিন্তু খুব জরুরি, কেন আজকে যেমন তোমরা ক্লাস 10-এ পড়ছো, এখন স্কুল লেভেলে যা শিখছো এটাই তো পরবর্তী জীবনে তোমাদের কাজে লাগবে। সুতরাং দিস ইজ দ্য ফাউন্ডেশন। ফর দ্যাট পারপাস কম্পিটেন্সিস আর ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু ডিটেলে যাচ্ছি। তোমরা অলরেডি এই 5 তারিখ অক্টোবরে কোয়েশ্চেন পেপার পেয়েছো, বাড়িতে বসে তোমরা কোয়েশ্চেন পেপার দেখেছো যে এই কোয়েশ্চেন পেপার একটু ডিফারেন্ট। Okay, these questions are a little different from the questions that you face in model activity task. Where is the difference? Firstly, all the questions are MCQ pattern. যেটা কিনা মডেল অ্যাক্টিভিটি টাস্কে হয় না। মডেল অ্যাক্টিভিটি টাস্কে দেখবে তোমাদের একটা এমসিকিউ কোয়েশ্চেন আছে, কিছু আছে কমপ্লিট দ্য ফলোইং আছে, কিংবা একটা টেবিল আছে, ইনফরমেশন একটা প্যাসেজ থেকে নিয়ে টেবিল ফিল আপ করতে হয়, বা হতে পারে কজ এফেক্ট আসতে পারে, ট্রু ফলস আসতে পারে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, এরকম নানান রকম কোয়েশ্চেন থাকে। কিন্তু এখানে কিন্তু অন্য আর কোন রকম কোয়েশ্চেন আছে না। গ্রামারের কোয়েশ্চেন আছে, ভোকাবুলারি কোয়েশ্চেন আছে, রাইটিং এ তোমাদের হয়তো একটা ফর্মাল লেটার লিখতে বললো, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার, এগুলো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে আসে। But here, such questions do not come. So where is the difference? Difference first হচ্ছে
যেটা আমি আগেই বললাম যে অল দ্য কোয়েশ্চেন্স আর ইন এমসিকিউ মোড। এই এমসিকিউ মোডে কিন্তু ইনফরমেশন বেস না, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন চাইছে না। ক্লাস 10-এ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে হয়তো প্যাসেজ তুলে একটা পার্টিকুলার ইনফরমেশন চাইছে যেটা তোমাকে ওখান থেকে বার করতে হবে। এখানে কিন্তু তা না, এখানে তোমার ওই সাবজেক্টের নলেজ আছে কিনা সেইটা বোঝার জন্য whether you have really understood the grammatical section, the vocabulary, that has been tested. And you are also tested whether you know how to use it. So usage of language, that is more important. অর্থাৎ ভাষাটা বাস্তবে কনটেক্সচুয়ালি, স্ট্রাকচারালি, অ্যাপ্রোপ্রিয়েটলি কি করে ব্যবহার করতে হবে। The main objective of using a language is not only to convey my thoughts, but to convey it correctly, structurally, contextually, and perfectly. তো এই কনটেক্সচুয়ালি, স্ট্রাকচারালি পারফেকশনে আসার জন্য, এই জন্যই তো আমি ভাষাটা ব্যবহার করছি। এই ব্যবহার, ল্যাঙ্গুয়েজ ইউজেজ, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তার জন্য এখানে অ্যাপ্লিকেশনটা একটা বড় কথা। এই অ্যাপ্লিকেশন তখনই হবে যদি আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি। আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল যত বাড়বে, therefore I can use it. তো এইখানে কারণে দেখো, আমি একটা রেফার করি, একটা উদাহরণ হিসেবে নেওয়া যায়। কোয়েশ্চেন 1টা আছে, এখানে 4টে অপশন আছে। আই ডিডন্ট নো দিস উড হ্যাপেন, আই হ্যাডন্ট নোজ দিস উড হ্যাপেন, আই ডিড নিউ দিস উড হ্যাপেন, আই ডিডন্ট নো দিস উড হ্যাপেন, এরকম 4টে অপশন দেওয়া হচ্ছে। যদি আমি জানি যে আই ডিডের পরে যে ভার্বটা হবে সেটা কি তার পাস্ট ফর্মে হবে নাকি প্রেজেন্ট ফর্মে হবে, এই জ্ঞানটা যদি আমার থাকে, ইফ আই আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন, দ্য গ্রামাটিক্যাল ফর্ম, দেন আই নো হাউ টু ইউজ ইট। অবভিয়াসলি এই 4টের মধ্যে কোনটা ঠিক হবে আর বাকি 3টে ভুল হবে। কেন ভুল হবে, এই কেন বাকি 3টে ভুল হবে এটা কিন্তু আমি বুঝতে পারবো। Therefore, using a grammar in the correct structure, এটা কিন্তু এখানে খুব বড় কথা। আমি আরেকটা ধরা যাক উদাহরণ নিই। ধরা যাক আমি কোশ্চেনটা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 17-এ, যেখানে 17 আর 18 আসলে একই রকম প্রশ্ন। চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। একটা স্টেটমেন্ট দেওয়া হলো। খেয়াল করে দেখো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে যেরকম আসে এই কোয়েশ্চেনটা কিন্তু সেরকম নয়। জেনারেলি ইন আ মডেল অ্যাক্টিভিটি টাস্ক there is a sentence and within bracket it is said change the voice of the sentence. Change the voice of the sentence is a directive and is an instruction for you that if it is in active voice you have to then transform into a passive voice or vice versa. That is, if it is in passive voice you have to change it to an active voice. There also there is application. You have to know and you have to apply it. Here the correct option is given, along with there are 3 more wrong options. So you have to first change it and then only you can understand which of these 4 is the correct answer. So এখানে application of your grammatical skill that has been tested. সেই কোয়েশ্চেনটার প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট। আরেকটা করা যায়, আমি কোয়েশ্চেন নাম্বার 19, 20, 21-এ সেখানে একটা সেন্টেন্স আছে। এই এন্টায়ার সেন্টেন্সে কি 4টে অংশে ভাগ করা হয়েছে। Now you are asked to find out which part is wrong. Maybe none of the part is wrong, so the 4th part it is written no error. Now how to do it? এই যে হাউ, আমি নিজেই বলছি হাউ, অর্থাৎ এখানে একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারটা আসছে। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কিভাবে না, আমাকে তো আগে বুঝতে হবে তবে তুমি অ্যাপ্লিকেশনের জায়গায় যাবো। তো এই যে আমি বুঝছি কি করে যে কোনো একটা জায়গায় ভুল আছে না, তার গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, সেন্টেন্সে
সাবজেক্টের পরে ভার্ব আসে, সেই ভার্বটা কিরকম ভার্ব হতে পারে, যদি অক্সিলারি ভার্ব থাকে তার সাথে কি একটা মেইন ভার্ব থাকবে কিনা, অ্যান্ড দের ইজ এ কমপ্লিমেন্ট, অবজেক্ট, সবগুলো যেমন তার যে স্ট্রাকচারে থাকে। ইফ আই হ্যাভ আ প্রপার অ্যান্ড sound understanding of writing a correct sentence, then only I can understand which part of this sentence is wrong. And if none of the part is wrong, then obviously I can take in the no error option. Let's take another example, that is of writing. রাইটিং এর একটা আসছে, রাইটিং এ দেখবে সেখানে কোয়েশ্চেন আছে যে একটা স্টুডেন্ট, একটা কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 30, প্রমোদ ইউজ মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং, মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন এ, অপশন এ প্রসেস, বি স্টোরি, সি ডায়ালগ, ডি নোটিস। না, লিঙ্কার কোথায় ব্যবহার করা হয়? সবকটাই কিন্তু ক্লাস 10 এর শেখানো হয়। In the class 10 syllabus, all these forms of writing are taught. You write it. That is there in your textbook. Now, in which section, in which writing area do we use linkers? Do we use linkers in process? So, এইটাই হচ্ছে ব্যাপার। If I know where I am using linkers, then I can easily choose the correct option. হয়তো তোমাদের কাছে একটা ডিফিকাল্ট জায়গা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25, 26, 27 and 28. Now there are 3-4 sentences out there. After that there is a figure. A class 10 student, I think you know this figure, it's called pie chart. Now in that pie chart there are various colors. Now you have to read the sentence and you have to see that in how many main verbs are there. So if the majority of these sentences have main verbs, then the pie chart, which has the major color, the color section which occupies the major section, then we'll give that one to be the correct. এরকম ভাবে which number represents the main verbs, মানে which কোন জায়গাটাতে ওখানে অপশন আছে 1, 2, 3, 4, সেইখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের কোন নাম্বারটা তাহলে ঠিক। অর্থাৎ আমাকে দেখতে হবে যে এখানে এই মেইন ভার্বস কোন কোন সেন্টেন্সে আছে এবং সেইখানে কোনটাতে হবে মেইন ভার্বস, কোনটা বেশি, সেই হিসেবে আমি তাহলে এটাকে আমি দেখতে হবে। এরকম ভাবে there are various kinds of questions and these questions differ. So what we are talking about is, হ্যাঁ এটা ঠিক যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেনের সাথে এই ন্যাসের কোয়েশ্চেন there is a difference, but at the same time the main difference is here the main thrust is on understanding and application. That is the main thing. And although all of you are not actually, or rather will not be rather appearing for NAS, but you, all of you will get the opportunity so that you can practice for it. I wish you all the very best. থ্যাংক ইউ অনিন্দদা। আমরা আলোচনা করছিলাম আমাদের ইংলিশ, যেটা অনিন্দদা বললেন, যে অনিন্দবাবু বললেন যে ক্লাস 10 স্টুডেন্টদের জন্য থাকবেন, অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স আর বেসিক্যালি বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, অ্যান্ড উই অল নো দ্যাট দ্য বেনিফিট অফ আ ল্যাঙ্গুয়েজ লাইজ ইন দ্য ইউজেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ. If you cannot use the language, then the learning of language learning remains unfulfilled. And hence, to check back whether you are really learning to use the language, the questions are set in such a manner, it will help you to understand as well whether you can use the language correctly and at the same time contextually. Once you can use the structures correctly and you can use the language contextually, so you are using language meaningfully, you are communicating meaningfully. And one more thing, Anindo sir has also pointed out that the questions, whether they come from the domain of reading comprehension, from grammar, from vocabulary, or
writing, they are basically focusing on certain areas, that whether you can think critically, whether you have the ability to solve a problem. So through your answers that you will while you are just writing the answers for this MCQ adaptation package in class 10 English, it will be checked that whether you can use the language in a very contextual manner, in a very meaningful manner. তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, এবং তোমরা বুঝতেই পারলে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা উইল হেল্প ইউ আ লট ইন গেটিং ইউরসেলফ প্রিপেয়ার্ড ফর NAS 2021. At the same time, it will help you in the course of language learning enhancement as well. আমরা এই সেশনে আজকে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের কিছু জেনারেল কথা বললাম, কি ভেবে কোয়েশ্চেনগুলো করা হয়েছে সেটা বললাম, আমরা বাংলা নিয়ে আলোচনা করলাম, আমরা ইংলিশ নিয়ে আলোচনা করলাম। সো ইটস বেসিক্যালি ল্যাঙ্গুয়েজের এরিয়াটা নিয়ে আলোচনা করলাম। এছাড়াও তোমাদের আরও কয়েকটা সেশন হবে যেখানে তোমাদের ম্যাথ নিয়ে আলোচনা হবে, সোশ্যাল সায়েন্সের এরিয়াটা নিয়ে আলোচনা হবে, এবং সায়েন্সের এরিয়া নিয়ে আলোচনা হবে। আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।